যেটা বলছিলেন যে যেভাবে ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে জাস্ট 2 দিনের ভেতরে আমরা শুনছিলাম যে হতে পারে, কিন্তু 2 দিনের ভেতরে যেভাবে ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের হিস্ট্রিতে, ক্রিকেট হিস্ট্রিতে নজিরবিহীন। আইসিসি কি কিছু করতে পেরেছে? এম নাজমুল ইসলাম কীভাবে বোর্ড পরিচালক হয়েছেন এম নাজমুল ইসলাম জানেন? তার বাংলাদেশ ক্রিকেটের অবদান কি করেছেন? দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নতুন সরকার, নতুন ক্রীড়াঙ্গন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। চলে যেতে চাই তার কাছে। আপনাকে ওয়েলকাম। কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। রনি, প্রথম প্রশ্ন আপনাকে, এই যে নতুন সরকার আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিসিবিতে এক ধরনের অস্থিরতা, কিন্তু বাফুফে আসলে এক প্রকার নির্ভারই বলা চলে, এটা কেন? অস্থিরতা কখন থাকে? যখন আপনার ভেতরে অনিশ্চয়তা থাকে। দেখুন, এটার মূল ব্যাপারটা হলো যে ফিফা এবং আইসিসি এক নয়, দুটোই বৈশ্বিক সংস্থা। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি, বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। কিন্তু ফিফা এবং আইসিসির যে পার্থক্য, এটা আমরা সবাই জানি আসলে কতটা দুইটা বডি কতটা স্ট্রং। ফিফার সদস্য সংখ্যা কিন্তু জাতিসংঘের চেয়ে বেশি, এবং তাদের যে এথিক্সগুলো আছে বা তাদের যে রুলসগুলো আছে, তারা একদম স্ট্রিক্টলি ফলো করে চলে। এবং এখানে যদি একটু নড়চড় হয়, সামান্য নড়চড় হলেও তারা সেটা কোনোভাবেই সেটা গ্রহণ করেন না। আইসিসিতে আপনি অনেক ফাঁক ফোকর আছে আইনের, এবং তারা সেটা সব ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারেন না। এটা হলো মূল ব্যাপার। এই জন্যই আসলে আপনি দেখেন পাকিস্তানে যেটা হয়, সরকার চেঞ্জ হওয়ার পরই আপনি দেখবেন যে বোর্ডের আমূল বদলে যাচ্ছে। এটা ফিফা হলে সম্ভব হতো না কখনো। আইসিসির ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। যেটা বললাম যে আইনের অনেক ফাঁকফোকর আছে, এবং তারা এই ব্যাপারগুলো নিয়ে আসলে, হ্যাঁ, তাদের লিখিত কিছু আইন ডেফিনেটলি আছে, সেগুলির ইমপ্লিমেন্টেশন আসলে অতটা স্ট্রং বা অতটা জোরালোভাবে নেই। আর এই বোর্ডে যেটা হয়েছে, এই বোর্ড যেভাবে এসেছে দায়িত্বে, সেখানে আসলে অনেক প্রশ্নের অবকাশ আছে। অনেক আসলে আমি যেটা বললাম যে, মানে শুরুতে যেটা বললাম যে তারাও জানেন যে তারা কীভাবে এসেছেন। সো তাদের মধ্যে সেই ভয়ের জায়গাটা ডেফিনেটলি আছে। ভয়ের জায়গাটা আছে বলেই তারা আসলে এরকম বলছেন। কিন্তু মানে সরকার পরিবর্তন হলে বোর্ডে চেঞ্জ আসবে, এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, বছরের পর বছর ধরে দেখে আসছি, এবং আমার ধারণা এবারও সেটা নিশ্চিতভাবে হবে। সরকার চাইলে কি আসলে বিসিবির বোর্ড তারা ভেঙে দিতে পারে বা পরিবর্তন আনতে পারে? যদি সত্যিকার অর্থে এই বোর্ডটা সেভাবেই সত্যিকার অর্থেই খুব ভালো একটা নির্বাচন দিয়ে আসতো, সব নিয়ম কানুন মেনে, তাহলে সরকারের পক্ষে সেটা কঠিন হতো। তারপরেও সরকার চাইলে সম্ভব হতো। আমি যেটা বলছি যে যেহেতু আইসিসি ফিফা নয়, চাইলে পারতো। অনেক ফাঁকফোকর আছে, কিন্তু এই বোর্ড যেভাবে এসেছে, কি ফাঁকফোকর আছে, মানে কিভাবে আসলে বোর্ডটা ভেঙে দেওয়া সম্ভব? দেখুন, মানে এই বোর্ড যেভাবে ক্ষমতা এসেছে, আমি জাস্ট একটা লিগ্যাল একটা ব্যাপার বলি, যে ব্যাপারটাতে বা যে পথে এই বোর্ডটা ভেঙে দেওয়া হতে পারে। আমি এখন অনেকে ভাবতে পারে যে আমি বলে একটা লাইন বা একটা পথ দেখিয়ে দিলাম, ব্যাপারটা তা না। বাট একটা বেসিক ব্যাপার বলি, এই বোর্ড মানে যখন ইলেকশনটা হয়, ইলেকশন হওয়ার আগে, আচ্ছা ইলেকশনের আরও একটু আগে আমি একটু যাই, যেভাবে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই, তার আগে যেটা হয়েছে, তার আগে তো ফারুক আহমেদ ছিলেন। ফারুক ভাইয়ের মানে দায়িত্বটা যেভাবে অবসান হয়েছিল, বাংলাদেশের ক্রিকেটের, মানে বাংলাদেশে তো বোর্ড সরকার চেঞ্জ হলে বোর্ড চেঞ্জ হয়ে যায়, কিন্তু তারপরও এটা নজিরবিহীন ছিল। বাংলাদেশে কেন সরকার চেঞ্জ হলে বোর্ড চেঞ্জ হয়ে যায়? দেখুন, এটাই বললাম, এটা তো ফুটবলে সম্ভব না। হ্যাঁ, ফুটবলে কিন্তু সম্ভব না, কিন্তু আইসিসি যেহেতু সেরকম স্ট্রং ইমপ্লিমেন্টেশন নাই, আইসিসির ক্ষেত্রে সেটা সম্ভব। যেটা বলছিলেন যে যেভাবে ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে জাস্ট 2 দিনের ভেতরে আমরা শুনছিলাম যে হতে পারে, কিন্তু 2 দিনের ভেতরে যেভাবে ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের হিস্ট্রিতে, ক্রিকেট হিস্ট্রিতে নজিরবিহীন। আইসিসি কি কিছু করতে পেরেছে বা আইসিসি কিছু করেছে? কিছু করতে পারেনি। সো তারপরে বুলবুল ভাইরা এসেছেন, তারপরে একটা নির্বাচন হয়েছে অক্টোবরে। সেই নির্বাচনে আমি যে লিগ্যাল যে কথাটা আপনি বলেছেন, সেই লিগ্যাল ব্যাপারটা আমি বলি। যখন কাউন্সিলর নির্ধারণ করা হচ্ছে, কাউন্সিলর যখন নির্ধারণ করার ক্ষেত্রে যখন আপনার যে লিস্টটা দেওয়া হলো, বিভিন্ন ডিসিরা যে লিস্টটা দিলেন বা যে নর্মাল প্রসিডিউর যেটা করা হয়েছিল, সেখানে কিন্তু চেঞ্জ আনা হয়েছে সেই লিস্টে। সেই চেঞ্জটা এনেছেন কে? আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট। তিনি চিঠি দিয়েছিলেন, একটা চিঠি ইস্যু করেছিলেন। সেই চিঠির প্রেক্ষিতে আপনার সেই কাউন্সিলরদের লিস্ট চেঞ্জ করা হয়েছে। এটা বাংলাদেশের হিস্ট্রিতে আগে করানো হয়নি, ক্রিকেট হিস্ট্রিতে আগে করানো হয়নি। সো এটা নিয়ে কিন্তু আপনার আদালতে একটা মামলা করা হয়েছিল। সেই মামলার শুরুতে রায়টা কিন্তু বুলবুল ভাইয়ের বিপক্ষে গেছে। যারা সেই মামলাটা করেছিলেন তাদের পক্ষে গিয়েছিল যে তার এই চিঠি অবৈধ। তারপর যেটা হয়েছে, তারা আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়েছেন, এবং সেখান থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছে বুলবুল ভাইয়ের পক্ষে। তার মানে ওই যে এটাকে এই বুলবুল ভাইয়ের চিঠিকে অবৈধ বলা হয়েছিল, সেটাকে স্থগিত করা হয়েছে, শেষ করা হয়নি। সেই মামলাটা কিন্তু এখন ঘুমন্ত অবস্থায় আছে। জীবন্ত করা যে কোনো সময়ের ব্যাপার। যেহেতু এর আগে সরকার এটার সেই বুলবুল ভাইদের পক্ষে ছিলেন, সেই আমি বলবো যে মানে সেই
প্রসেসে কেউ যেতে চাননি, কিন্তু কিন্তু এখন আমিনুল সে ইসলাম process বুলবুল তো যাবে। এখন আসলে দেশে নেই, তিনি তার এই মুহূর্তে দেশ থেকে চলে যাওয়া কি বোর্ডের পরিস্থিতিকে আরো ভালনারেবল করেছে? না, দেখুন তার বোর্ড দেশ ছাড়া নিয়ে অনেক আলোচনা হয়েছে বা অনেক হইচই হয়েছে, আমি এটাকে খুব বড় ব্যাপার মনে করি না। তার ফ্যামিলি অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি কি আবারও ফিরবেন আপনার কি মনে হয়? এটা আমার ধারণা পার্সোনালি যে তিনি পরিস্থিতি বুঝে ফিরবেন, যদি মানে খুব ইমিডিয়েট কোনো কিছু না হয় তাহলে তিনি হয়তো ফিরবেন। পরিস্থিতি বুঝে ফিরবেন মানে? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, যে আমি জাস্ট ওই যে লিগ্যাল যে কথা বলছিলাম সেটা বলছিলাম, যে সেই যে মামলাটা ঘুমন্ত অবস্থায় আছে সেটাকে এখন জীবন্ত করা হবে। আপনি ডেফিনেটলি থাকতে পারেন যে সেটা জীবন্ত করা হবে, কারণ হলো কারা যে করবে মামলাটা জীবন্ত? যারা এর আগে মামলা করেছেন তারাই করবেন, কিন্তু তারা তখন সেটা জীবন্ত করেননি কেন? কারণ তখন সরকার এটার মানে বুলবুল ভাইদের পক্ষে ছিলেন। কিন্তু সরকার এখন যে মামলার পক্ষে থাকবে সেটা আসলে তারা কিভাবে শিওর হচ্ছে? ডেফিনেটলি থাকবেন, কারণ এই বোর্ডকে দায়িত্বে এনেছেন আগের সরকার, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারা এনেছেন। এবং আপনি জানেন যে কি নিয়েছেন, আমাদের যে সাবেক ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুলের আগে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তার এখানে একটা বড় প্রভাব ছিল। এটা মানে এই সময় যারা নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন তারা কিন্তু বলেছেন। এবং দেখেন কতগুলো আপনার বোর্ড পরিচালক এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনও হয়েছে, জাতীয় নির্বাচনে কয়জন এমপি আছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন? একজনও কিন্তু হননি, এবারের নির্বাচনে একজনও হননি। সো এবার বিসিবি ইলেকশনে আপনি দেখেন বেশিরভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন, কারণ প্রসেসটা নিয়ে এত প্রশ্ন ছিল। এবং তারা কিন্তু সবাই বলেছেন যে এখানে এত নগ্ন জঘন্য বিভিন্ন ভাষা তারা ইউজ করেছেন, যে এরকম সরকারি হস্তক্ষেপ হয়েছে, ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করেছেন, তারা বলেছেন। সো এখানে তারা জানতেন যে ওই সময় আসলে আইন আদালতে গিয়েও লাভ নেই, আইন আদালতও আসলে। কিন্তু এই সরকারের আমলে বা এই সরকার আসার পরে যে ডিসিশনটা আসবে সেটা কি ফেয়ার হবে? দেখুন, এর আগে যেটা হয়েছিল সেটা কি ফেয়ার ছিল? সো প্রশ্নের জায়গা থাকবে, কিন্তু আপনি জানেন যখন স্টে অর্ডারটা দেওয়া হয়েছে, সেই স্টে অর্ডারটা আমি যেটা বলছিলাম, স্টে অর্ডারটা কিন্তু শেষ হয়ে যায়নি, মামলাটা ডিসমিস হয়ে যায়নি, সে মামলাকে জীবন্ত করা হবে। এবং যদি যেহেতু এর আগে সেই বুলবুল ভাইয়ের সেই চিঠিকে অবৈধ করা হয়েছিল, এখন সেটাকে আর অবৈধ করা, আবার সেটাকে অবৈধ প্রমাণ করা খুবই ইজি, খুবই সহজ। তো সেভাবে এই বোর্ডটাকে ডিসমিস করে দেওয়া সম্ভব, সেই বোর্ডটা ডিসমিস করে দেওয়া হবে। সেই চিঠিটা যদি অবৈধ হয় তার মানে আপনার নির্বাচন প্রক্রিয়াই অবৈধ, আর নির্বাচন প্রক্রিয়া কিন্তু অবৈধ। নির্বাচন প্রক্রিয়া যখন অবৈধ হয়ে যাবে, বোর্ডও অবৈধ। সিম্পল ব্যাপার, মানে জাস্ট আমি আইনের কথা বলছি। যখন বোর্ড অবৈধ হয়ে যাবে তখন আপনার এই বোর্ডটা ভেঙে দেওয়া হবে, তখন একটা অ্যাডহক কমিটি গঠন করা হবে। অ্যাডহক কমিটি গঠন করার পরে 1 মাস থেকে 3 মাসের মধ্যে হয়তো একটা নির্বাচন দেওয়া হবে। যখন নির্বাচন দেওয়া হবে, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, আপনি বাংলাদেশের বাস্তবতা জানেন, আমি ডিটেলসে যেতে চাচ্ছি না এখানে। তা আমাদের বোর্ড কেন আসলে সরকারের ঊর্ধ্বে কাজ করতে পারে না? ক্রীড়াঙ্গন তো আসলে পলিটিক্সের ঊর্ধ্বে থাকা উচিত ছিল নাকি? অবশ্যই থাকা উচিত, কিন্তু বাংলাদেশ আইডিয়াল দেশ না, আপনি জানেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন আইডিয়াল না। যদি আইডিয়াল হতো তাহলে আজকে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হতেন না, সিম্পল ব্যাপার। তিনি যে প্রক্রিয়া হয়েছেন সেটাও আইডিয়াল ছিল না। এবং তাকে যখন সরিয়ে দেওয়া হবে, বলছি যে আমি ধরে নিচ্ছি তাকে সরিয়ে দেওয়া হবে, ধরে নিচ্ছি না, আমি শিওর তাকে সরিয়ে দেওয়া হবে। সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে, 3 মাস পরে হোক, তাকে সরিয়ে দেওয়া হবে। সেটা মানে তিনি যেহেতু এসেছেন আইডিয়াল প্রক্রিয়া না, তাকে সরিয়ে দেওয়া হবে, সেটাও আইডিয়াল না, কিন্তু এটা বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা। তো আপনি বলছেন বুলবুল ভাই অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট সে নিজেই বিতর্কিত, তো তার এই বিতর্কিত বোর্ডের একজন বিতর্কিত মানুষ, একজন পরিচালক হচ্ছেন এম নাজমুল। তো এই এম নাজমুলের বিভিন্ন বক্তব্যের কারণে, মন্তব্যের কারণে বিভিন্ন সময় কিন্তু বোর্ড আসলে বিভিন্ন ধরনের বেকায়দায় পড়েছে বিসিবি। তো তিনি আবার কিন্তু খুব কনফিডেন্টলি বলছেন যে বোর্ডটা টিকে যাবে। তো সে আসলে এই আত্মবিশ্বাসটা কোত্থেকে পাচ্ছে? আমি আপনাদের রিপোর্টটা দেখছিলাম, আমার একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেছে এটা শুনে। আপনি কলসি তো চেনেন, ডেফিনেটলি সবাই চেনে। হ্যাঁ, কলসি, মাটির কলসি হোক, সীসা হোক বা টিনের, ফাঁকা কলসি টোকা দিলে টাক টাক বা ঠন ঠন বাজে বেশি। আমার তার কথা শুনে সেটাই মনে হচ্ছে যে ফাঁকা কলসি আসলে বাজে বেশি, কারণ তার কথার কোনো ভিত্তি নেই। তিনি নিজেও জানেন যে আসলে তারা কিভাবে ক্ষমতায় এসেছেন, দায়িত্বে এসেছেন। এম নাজমুল ইসলাম কিভাবে বোর্ড পরিচালক হয়েছেন, এম নাজমুল ইসলাম জানেন তার বাংলাদেশ ক্রিকেটের অবদান কি করেছেন। তিনি একটা ক্লাবের সংগঠক ছিলেন, ঠিক আছে, সেই ক্লাব মানে ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে 3rd ডিভিশন নেমে গেছে, সেটা ঠিক আছে, মাঠে ক্রিকেটের রেজাল্ট হতেই পারে, কিন্তু তার কী অবদান? আমি ডিরেক্টলি বলছি তার কী অবদান, তিনি বলুক বাংলাদেশের ক্রিকেটে কী অবদান আছেন। তিনি বোর্ড ডিরেক্টর হয়েছেন, কী অবদান আছেন। সো তিনি জানেন আসলে যে এই বোর্ডের বেশিরভাগ ডিরেক্টর, এখানে যোগ্য ডিরেক্টরও আছেন, প্রক্রিয়া ভুল হতে পারে, যোগ্য ডিরেক্টর আছেন, আমি বলছি প্রক্রিয়া ডেফিনেটলি ভুল, কিন্তু তিনি জানেন যে তিনি কীভাবে এসেছেন। সো তার এই যে ফাঁকা কলসি বাজে বেশি, তারা এসব বলে ফাঁফা কিছু বুলি দিচ্ছেন, কিন্তু তারা জানেন যে আসলে তাদের এই বোর্ড বৈধ প্রক্রিয়ায় আসেনি। সো এইটা জাস্ট আমি বললাম যে যেটা ওই যে মামলাটা যখন জীবন্ত করা হবে, এই বোর্ড ভেঙে দেওয়া সরকারের পক্ষে, যদি সরকার চায়, এবং সরকার সেটা চাইবে, এবং সেটা ভেঙে দেওয়া মানে জাস্ট সময়ের ব্যাপার। বিসিবিতে আসলে কি এমন আছে, মানে এমন কোন মধু আছে যে সবাই আসলে বিসিবির বোর্ড পরিচালক হতে এত মরিয়া, যে কোনো ভাবে বোর্ডে থাকতেই হবে? কেন, কি আছে সেখানে? এটা আমাদের কাছেও বছরের পর বছর একটা বিষয় ছিল, স্পেশালি যখন পাবন ভাই ছিলেন। পাবন ভাই তো দীর্ঘদিন ছিলেন, পাবন ভাইকে নিয়ে আমি অনেক লেখালেখি করেছি ওই সময়।
পাবন ভাইকে অনেক সময় মন্ত্রিত্বের প্রস্তাবও দেওয়া হয়েছে, সময় তিনি মন্ত্রী হননি, তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টই থাকতে চেয়েছেন, পরে তো শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন। তো মন্ত্রিত্ব বাদ দিয়ে মানে একই সাথে মন্ত্রী থেকেও সে কিন্তু বোর্ড ছেড়ে যায়নি, বোর্ড ছেড়ে যাননি। তো আমাদের তো এই সময় যখন তিনি মন্ত্রী ছিলেন না, তখন আমাদের মনে হচ্ছে যে তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি ক্রিকেট বোর্ডে ছেড়ে যাচ্ছেন না কেন। তারপর একটা পর্যায়ে বুঝতে পারলাম যে এইটা বাংলাদেশে তো আসলে ক্রিকেটটা হলো বাংলাদেশের বিগেস্ট থিং। আপনি যদি রাজনীতি বা আমাদের সাধারণ জীবনযাপনের বাইরে বিনোদন বা যে কোনো ক্ষেত্রে ক্রিকেট বিগেস্ট থিং, বাংলাদেশের ক্রিকেটটাই আছে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। মানে এখন তো হয়তো দলের পারফরমেন্সের কারণে একটু অনেক দর্শক হয়তো সংক্ষুব্ধ আছেন, কিন্তু একটা সময় ছিল ক্রিকেট গোটা বাংলাদেশকে এক করে ফেলে। আমি মনে করি সেটা আবার সেই সময়টা আবার আসবে। যাই হোক, যেটা বলছিলাম যে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষেত্র, এবং আপনি জানেন আপনি কয়টা মন্ত্রীকে আপনি রেগুলার লাইমলাইটে দেখতে পারবেন, কিন্তু ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর আছেন তাদেরকে আপনি রেগুলার লাইমলাইটে দেখতে পারেন। আপনি ভারতের ক্রিকেট বোর্ডের কয়টা জাস্ট সচিব ছাড়া বা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছাড়া কয়জন যারা অন্যান্য যারা পদ আছে তাদের কয়জনকে জানেন? অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কয়টা ডিরেক্টরের নাম আপনি জানেন? আপনি জানেন না। কিন্তু বাংলাদেশে সবগুলো ডিরেক্টরের নাম আপনি জানেন। এই এম নাজমুল ইসলাম ফিনান্স কমিটির চেয়ারম্যান, আপনি কোন দেশের ফিনান্স কমিটির চেয়ারম্যানের নাম জানেন? আমি নিজেও জানি না, টু বি অনেস্ট। আমি আপনাকে বলছি সবাইকে কেউ জানে না, কিন্তু এই যে বাংলাদেশের লাইমলাইটে তারা থাকেন, সো এই লাইমলাইটটা তারা ডেফিনেটলি এনজয় করেন। সেই লাইমলাইটটা শুধু এনজয় করেন তা না, তারা এই পাবলিক এই যে জনপ্রিয়তা সেটা বিতর্কিত হোক, আপনার নেগেটিভ প্রচারও অনেক সময় প্রচার, এই প্রচারটাও তারা চান। প্লাস হলো তারা এই যে ক্ষমতা বা এই দাপট, এটা তারা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে কাজে লাগান। বিসিবি পরিচালক আরেকজন আসিফ আকবর। আসিফ আকবর গেল কয়েক মাসে সাকিব মাশরাফি ইস্যুতে কিন্তু সে তার বক্তব্য বেশ কয়েকবার চেঞ্জ করেছেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং গতকাল থেকে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে সাকিব হয়তো বা দেশে ফিরতে পারে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সাকিব দেশে ফিরতে পারেন, সেই প্রসেসটা চলছে। এটা হলো যে এই বোর্ড নিজেদের স্বার্থেই করছে। একটা হলো যে সাকিবের বাংলাদেশ ক্রিকেট থেকে, এই বোর্ড যদি নিজেদের স্বার্থে করে থাকে তাহলে এরা তো, এই বোর্ড তো আগেও ছিল বিগত সরকার আমলে, তখন তারা কেন করে? হ্যাঁ, সেটাই আমি বলছি। মানে জাস্ট প্রথমে আমি ক্রিকেটিং পয়েন্ট থেকে বলি যে সাকিব বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বাই ফার বেস্ট প্লেয়ার, বাই ফার। সো তার বিদায়টা তিনি যেভাবে চান সেভাবে হওয়াটা প্রাপ্য, এবং আমি মনে করি যে তিনি প্রপারলি বাংলাদেশের মাঠ থেকে, এই দর্শক সবার মাঝ থেকে চমৎকারভাবে একটা বিদায় নেবেন, দারুণ একটা আয়োজন থাকবে, জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বিদায় নেবেন, এটা তার প্রাপ্য, এবং তিনি সেটা মানে যে কোনো দিক থেকে সেটা তিনি ডিজার্ভ করেন। আমার মনে হয় যে সেটা হওয়া উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যে এটা যে আপনি যেটা বললেন যে এটা আগে কেন হয়নি, কারণ সরকারের সঙ্গে তার একটা মানে আপনারাও জানেন যে বাস্তবতাটা কী, এবং তিনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটা ওই সময় সরকার বা ক্রীড়া উপদেষ্টা তার পছন্দ হয় নাই। তিনি চেয়েছিলেন যে সরাসরি তিনি কিছু একটা বলবেন, এবং এই আসিফ আকবর বোর্ড ডিরেক্টর হওয়ার পর তিনি বলেছিলেন যে সাকিবকে একটা অনুশোচনা করে আসতে হবে, অনুতপ্ত হয়ে আসতে হবে, তাকে একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। জাস্ট এইভাবে বলেছেন যে তার ভাষায় যে আমার দল খুন করেছে, আমি করিনি, এরকম কিছু একটা বলে আসতে হবে, এরকম স্ট্রং একটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। সেখান থেকে তিনি রাতারাতি বদলে গেলেন। কারণ কি, মানে এই বোর্ডের এখন এতটাই ইমেজ সংকট, এই বোর্ড এতটাই ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার যে একটা চেষ্টা থাকে, সেই চেষ্টা হলো সাকিবকে এখন দেশে ফিরিয়ে আনা। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, সাকিবের জন্য ভালো যে সাকিব তিনি তার প্রাপ্য বিদায়টা পাবেন। বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের যে বাস্তবতা, সাকিব তিনি এখন ক্যারিয়ার গোধূলিতে আছেন, একদম গোধূলিতে আছেন। তার সেরা সময়টা তিনি অনেক পেছনে ফেলেছেন, স্টিল তিনি এখনও বাংলাদেশ দলে খেলার মতো অবস্থায় তিনি আছেন। তিনি যে পারফর্ম করতে পারেন ডেফিনেটলি বাংলাদেশ দলে তিনি খেলতে পারেন। সো তার জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, বোর্ডের জন্য ভালো যে তাদের যে ইমেজ সংকট আছে বা তাদেরকে নিয়ে যে এত নেতিবাচক আলোচনা, সেটা হয়তো একটু আড়াল হয়ে যাবে, এবং ওই ইমেজটা তারা সেই ইমেজটা বিল্ডিং করতে চায়। এবং সেই কারণেই আসিফ আকবর এটা বলছেন যে আসিফ আকবর তিনি বলছেন যে তার সঙ্গে সাকিব আল হাসানের রেগুলার কথা হয়, তিনি তার সঙ্গে অনেক আগে থেকে তার সঙ্গে সম্পর্ক। তাহলে তিনি এর আগে এই কথাগুলো কেন বলেছিলেন? সাকিব কি ওই কাজগুলো করেছেন? তিনি কি অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন? আগের ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ ভুইয়া, তিনি তো বলেছেন যে না, সাকিবের সেই স্ট্যাটাসে তারা সন্তুষ্ট না, বা সরাসরি বলেছেন যে সাকিবকে যে তিনি আসতে দেননি, এটা তিনি সরাসরি উল্লেখ করেছেন। তো তাহলে এখন কী চেঞ্জ হলো? কিন্তু কিছুই চেঞ্জ হয় নাই। চেঞ্জ এটা হয়েছে যে সাকিব মানে জাস্ট বোর্ডের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়েছে। তারা সেই ইমেজটা বাংলাদেশের, সাকিব তো বাংলাদেশের ক্রিকেটের অনেক বিব্রতকর অবস্থা থেকে ক্রিকেটিং পারফরমেন্সে তিনি ঢেকে দিয়েছেন। এখন এই যে বোর্ডের বিব্রতকর অবস্থা, সেটা ঢেকে দেওয়ার একটা উপায় হলো সাকিব। তাদের বিভিন্ন বক্তব্য আসলে রাজনৈতিক, সেটা আমরা বুঝতেই পারি, কিন্তু সাকিব মাশরাফিরা কি আসলেই ফিরবে, নাকি এগুলো শুধু রাজনৈতিক বয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাদের?
সাকিব যদি এই প্রক্রিয়াটা ঠিক থাকে আমি মনে করি যে সাকিব ফিরবেন, এবং সাকিবের ফেরাটা সাকিব নিজেও খুব চান, তার সঙ্গে আমার পার্সোনালিও কথা হয়েছে। আমি জানি যে তিনি আসলে কতটা তীব্রভাবে চান। দেখুন, একটা ক্রিকেটার ছোট থেকে তিনি ক্রিকেটটাই খেলছেন এবং বাংলাদেশের জন্য তার এত অবদান। সো ডেফিনেটলি তিনি চাইবেন তার বিদায়টা প্রপার হোক, মাঠ থেকে তিনি বিদায় নেবেন সেটা চাইবেন। মাশরাফির যে বাস্তবতা, এখন মাশরাফি তো আর ক্রিকেটার হিসেবে তো তিনি আর বিদায় নেওয়ার অবস্থায় নেই। মাশরাফি কিন্তু যখন পাপন ভাই ছিলেন, পাপন ভাইয়ের সঙ্গে তার যখন পার্সোনালি কথা হতো, তখনও তিনি অনেকবার বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটে তিনি কাজ করতে চান টেকনিক্যাল দিক থেকে। তিনি হয়তো একাডেমির প্লেয়ারদের নিয়ে কাজ করতে চান, তিনি এইচপির প্লেয়ারদের নিয়ে কাজ করতে চান, তিনি পেসারদের নিয়ে কাজ করতে চান, সেখানে তার অনেক কিছু দেওয়ার আছে। বিভিন্ন বাস্তবতায় হয় না, পাপন ভাইরা সেভাবে তাকে চান নাই। হয়তো তিনি পাপন ভাইরা তাকে হুমকি মনে করেছেন যে মানে মাশরাফির যে স্ট্যাচার, তিনি যে ব্যক্তিত্ব, যে ধরনের জনপ্রিয়তা তার, হয়তো ভেবেছেন যে তার জন্য হুমকি হতে পারে, সেজন্য কখনো সরাসরি তাকে ইনভলভ করেন। এটা আমি পার্সোনালি জানি বলে বলছি, একদম ডেফিনেটলি জানি বলে বলছি। সো তাকে কখনো ইনভলভ করা হয়নি। কিন্তু সত্যিকার অর্থে যদি এই বোর্ড চায় তাদের ইমেজ রক্ষার জন্য হোক, যে কারণে হোক, মাশরাফির বাংলাদেশ ক্রিকেটে ডেফিনেটলি অনেক কিছু দেওয়ার আছে অফ দ্য ফিল্ড। এখন তো তিনি আর মাঠের ক্রিকেটে সেভাবে কিছু দিতে পারবেন না, অফ দ্য ফিল্ড এই পেসারদের তৈরি করা, নেক্সট জেনারেশনকে তৈরি করা, এসব ক্ষেত্রে অনেক কিছু দেওয়ার আছে। সো চাইলে তাকে পজিটিভলি অনেকভাবে কাজে লাগানো যায়। সাকিব আল হাসানকে তো ডেফিনেটলি কাজে লাগানো যায়। তাহলে আপনি বলতে চাচ্ছেন সাকিব আল হাসানের ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ চেঞ্জ হবে? ডেফিনেটলি পজিটিভ চেঞ্জ হবে। এবং বাংলাদেশ ক্রিকেট আপনি যদি দেখেন গত কিছুদিনে দর্শক বা সমর্থক, একটা সময় ছিল আমি যেটা বলছিলাম যে ক্রিকেট বাংলাদেশকে একদম এক করে ফেলতো, আপনি জাতি মানে বর্ণ নির্বিশেষে মতামত যাই হোক, ক্রিকেট ছিল আমাদের। এখনো সেটা করে। সেখানে গত কিছুদিন যেটা হয়েছে যে যেমন ক্রিকেট মাঠে আমি প্লেয়ারদেরকে এখন দুও দিতে দেখছি, এটা আমি জীবনে এর আগে দেখিনি। একটা হতো কি আবাহনী মোহামেডান ম্যাচে বা ডোমেস্টিক ম্যাচে অনেক সময় ওই আবাহনী মোহামেডানের শত্রুতার ক্ষেত্রে অনেক সময় হতো, কিন্তু ন্যাশনাল টিম খেলছে বা ন্যাশনাল প্লেয়াররা খেলছে, সেখানে কোনো প্লেয়ারকে দুও দেওয়া হচ্ছে, এটা আমি আগে দেখিনি। এটা গত কিছুদিন ধরে বা গত 1.5-2 বছর ধরে একটা শ্রেণী আছে যারা হয়তো ক্রিকেটকে ডিফেম করতে যাচ্ছে। তারা হলো ফেসবুকে বা সামাজিক মাধ্যমে হতে পারে, তাদের অনেক উদ্দেশ্য আছে। ক্রিকেটটা আসলে যেটা বলছিলেন যে গোটা জাতিকে ইউনিট করে ফেলছে, তারা হয়তো সেটা চায় না, বা ক্রিকেট যেভাবে কারা চাচ্ছে আসলে ক্রিকেট। দেখুন, এটা বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টায় সে আলোচনা করতে হবে, বাট একটা শ্রেণী আছে, আমি জাস্ট বলছি। এবং তারা ফেসবুক আপনি দেখলেন একটা নেতিবাচক প্রচারণা আছে। আচ্ছা, তাহলে কোন শ্রেণীটা আছে এটা আমরা পরবর্তী আরেকটা আলোচনা অবশ্যই শুনবো আপনার থেকে। ডেফিনেটলি, বাট যেটা বলছেন একটা নেতিবাচক প্রচারণা আছে। এবং দেখুন, একটা শ্রেণী আপনি দেখবেন যে আমি ক্রিকেট দেখি, আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, বা এটা তুমি ক্রিকেট খেলা দেখো না, ফাইন, এটা গর্ব করে বলার কোনো বিষয় না যে আমি ক্রিকেট আমি মানে সোজা বাংলায় বলে ক্রিকেট পুছি না, বলছে তারা এরকম তাদের ভাষা। এটা তো গর্ব করে বলার বিষয়, দেখো না দেখো। কিন্তু যারা লাস্ট প্রশ্ন, এক লাইনে উত্তর শুনবো, সেটা হচ্ছে নতুন সরকার, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনার কি প্রত্যাশা তাদের কাছে? আমি চাইবো যে বাংলাদেশের ক্রিকেট, মানে বাংলাদেশের শুধু ক্রিকেট না, বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতিটা মানে একদম চমৎকার একটা সংস্কৃতি হোক, যেটা সত্যিকার অর্থেই যেখানে ক্রীড়া থাকবে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ বা এর পরের কোনো সরকার যাতে এসে এই যে চেঞ্জ করতে না পারে, তার সত্যিকার অর্থে একদম প্রভাবমুক্ত থেকে তারা একটা বোর্ড বা বিভিন্ন ফেডারেশন চলবে, এবং খেলায় শুধু খেলাই থাকবে, যেভাবে থাকা উচিত পেশাদারিত্ব থাকবে, এবং আমরা সত্যিকার অর্থে খেলার আনন্দটা বা এই দেশ খেলার আনন্দটা পাবে, এবং বাংলাদেশ একটা স্পোর্টিং নেশন হয়ে উঠবে। সেখানে সত্যি যারা কেউ পেশাদারিত্বের খাতে খেলবে বা আমার ন্যাশনাল টিমকে খেলতে হবে এরকম না, মনের আনন্দে খেলবে, অনেকে মনের আনন্দে খেলবে, অনেকে পেশার খাতিরে খেলবে, ক্রিকেটকে পেশা হিসেবে নিতে পারবে, যে কোনো খেলাকে পেশা হিসেবে নিতে পারবে, অনেকে সপ্তাহান্তে বা উইকেন্ডে মনের আনন্দে খেলবে। এই কালচারটা যেন তারা গড়ে তুলতে পারেন, এটাই আমার প্রত্যাশা আর কি। থ্যাংক ইউ সো মাচ রনি, আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।